আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, স্ক্রিনে বর্তমানে আপনারা যে স্থাপনাটির দৃশ্য দেখছেন এর নাম হলো টোবলস্কো নেফতেকিম। রাশিয়ার ইউরোএশীয় অঞ্চলের সর্ববৃহৎ এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল প্রক্রিয়াকরণ কমপ্লেক্সগুলোর মধ্যে একটি। দেখুন, পশ্চিম সাইবেরিয়ার যে সাইবেরীয় তেল ক্ষেত্রের খনিগুলো থেকে সংগ্রহকৃত প্রাকৃতিক গ্যাস এবং হাইড্রোকার্বনের যে উপজাত প্রক্রিয়াজাত করে এটি বিভিন্ন উচ্চমানের রাসায়নিক কাঁচামাল এবং পলিমার তৈরি করে। এই কারখানার প্রধান কেন্দ্রবিন্দু হলো এর সেন্ট্রাল গ্যাসিফিকেশন ইউনিট বা সিজিএফইউ। এর একক বার্ষিক হাইড্রোকার্বন প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা প্রায় ৬৬ লক্ষ মেট্রিক টন। ইয়ামাল এবং পশ্চিম সাইবেরিয়ার তেল এবং গ্যাস ক্ষেত্রগুলো থেকে ১,১০০ কিলোমিটারের বেশি দীর্ঘ যে পোরভিস্কো টোবস্কো পাইপলাইনের মাধ্যমে এই কারখানায় কাঁচামাল সরবরাহ করা হয়। দেখুন, এই কারখানাটি শুধু অর্থনৈতিকভাবেই রাশিয়ার জন্য লাইফলাইন নয়, তার সামরিক ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই কারখানায় উৎপাদিত বুডাডিটেন্ট ও বিশেষ কেমিক্যাল কম্পাউন্ড সরাসরি যে কঠিন রকেট প্রোপেলেন্ট রয়েছে বা মিসাইলের যে জ্বালানি রয়েছে এবং উচ্চমানের এভিয়েশন ফুয়েল হিসেবে উৎপাদিত করে ব্যবহার করা হয়। যেমন সামরিক ওয়ান ওয়ে ড্রোন, গোরান ড্রোন, যেটা ইরানি প্রযুক্তিতে তৈরি করে রাশিয়া, বা নজরদারি ড্রোন এবং যুদ্ধ বিমানের হালকা অথচ বডি তৈরির প্রয়োজনীয় যে রেজিন এবং কম্পোজিট পলিমার রয়েছে তা এখান থেকেই যায়। সামরিক যান এবং যুদ্ধ বিমানের জন্য উচ্চ অকটেন পেট্রোল, বিশেষ করে ফুয়েল গ্রেড তৈরি যে এমটিভিই অপরিহার্য, সেটাও এখান থেকে আসে। সাজোয়া যান, ট্যাঙ্ক, সামরিক ট্রাকের টেকসই টাওয়ার বা রাবার পার্টস এখানেই বানানো হয় এবং উৎপাদিত কৃত্রিম রাবার ব্যবহৃত হয়। বিশ্বের চতুর্থ বিশ্বতম যে পলিপ্রোপিলেথিন উৎপাদনকারী কেন্দ্র হিসেবে রাশিয়ার প্লাস্টিক, ফাইবার, গ্লাস, মোটরযান নির্মাণ এবং চিকিৎসা সরঞ্জামের প্রায় পুরো চাহিদাই এই ফ্যাক্টরি থেকে নিশ্চিত করা হয়, যেটির উপর যে কোনো ধরনের আঘাত বা এটি বন্ধ হয়ে যাওয়া রাশিয়ার শুধু যুদ্ধক্ষেত্রে নয়, তাদের অভ্যন্তরীণ যে সাপ্লাই চেন রয়েছে সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ার অনেকটাই শামিল। যে জায়গায় কখনো ইউক্রেনের পৌঁছানোরই কথা ছিল না, সেই জায়গায় ইউক্রেন নিখুঁতভাবে শক্তিশালী হিট করেছে। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন রাশিয়ার অত্যন্ত স্পর্শকাতর এবং গুরুত্বপূর্ণ যে উৎপাদন হাব রয়েছে, সেখানে সরাসরি একের পর এক ইউক্রেনের প্রেরিত যে ড্রোনগুলো রয়েছে সেগুলো হিট করেছে। দেখুন, ইউক্রেনের পক্ষ থেকে রাশিয়ার অভ্যন্তরে এই হামলা রাশিয়ার যে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে তা সম্পূর্ণভাবে নাড়িয়ে দিয়েছে। হামলার ক্ষয়ক্ষতি সম্পর্কে যেমনটা বলা হচ্ছে, ড্রোনের প্রত্যক্ষ আঘাতের কারণে সিজিএফইউতে ভয়াবহ বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রাসায়নিক পৃথকীকরণ ব্যবস্থার যে বিশাল আয়তনের যে কলাম এবং হাই প্রেসার পাইপলাইন সিস্টেম ছিল, এই নতুন করে হামলার কারণে ব্যাপক ভিত্তিতে ক্ষতিগ্রস্ত। এছাড়াও যে অটোমেটেড কন্ট্রোল সিস্টেম, প্রচণ্ড তাপ এবং বিস্ফোরণ প্রসেসিং ইউনিটের স্বয়ংক্রিয় সেন্সর নেটওয়ার্ক এবং ইলেকট্রনিক ম্যানিটল কন্ট্রোল বোর্ড ভূষীভূত হয়ে গেছে, মানে সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এই কেন্দ্রটির উৎপাদন ব্যবস্থা এখন রাশিয়ার হাতে আর নেই। দেখুন, ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে এতদিন যে হামলা করেছে, সেই সকল হামলাকে ছাপিয়ে এই হামলা ঐতিহাসিক হামলা হিসাবে বিবেচিত হচ্ছে। এর কারণ হলো, এর পূর্বে ইউক্রেন তাদের নিজস্ব ড্রোন সিস্টেম ব্যবহার করে রাশিয়ার বিরুদ্ধে যত হামলা করেছে তার রেঞ্জ ১,০০০ থেকে ১,২০০ কিলোমিটারের বেশি হয়নি। তবে নতুন করে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রে, রাশিয়ার সাইবেরিয়ার ভেতরে অবস্থিত উৎপাদন কেন্দ্রে যে হামলা করেছে ইউক্রেন, তার দূরত্ব ২,২০০ কিলোমিটার, মানে প্রায় ২,২০০ কিলোমিটার রাশিয়ার গভীরে নিখুঁতভাবে অত্যন্ত নিরাপত্তা বলয়ের ভেতরে থাকা একটি কারখানাকে ব্যাপক হামলা করে তারা সম্পূর্ণভাবে না হলেও মোটামুটি বড় অংশে ক্ষতিগ্রস্ত করেছে। এই ধরনের হামলা যদি যুক্তরাষ্ট্র করতে চাইতো, তাহলে তাদের যুদ্ধ বিমান বা অন্যান্য মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে প্রবেশ করার বড় ধরনের ঝুঁকি ছিল, এবং এই ধরনের হামলা যুক্তরাষ্ট্রের নিজের পরিচালনা করতে হলেও তাদের অন্তত পক্ষে কয়েক সপ্তাহ প্রস্তুতি দরকার। কারণ বড় আকারের B-2 বম্বার বা F-35 নিয়ে রাশিয়ার আকাশে প্রবেশ করা, সরাসরি S-400, S-500 বা S-300 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে সরাসরি চ্যালেঞ্জ দেওয়ার মতো। এই অত্যন্ত শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকে প্রায় ২,২০০ কিলোমিটার পথ ফাঁকি দিয়ে তারপর হিট করা মোটেও সহজ কথা নয়।
দেখুন, রাশিয়া একটি মাল্টি লেয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সিস্টেমের অধীনে আজ থেকে নয়, বহু আগে থেকেই তার নিরাপত্তা বলয় অনেকটা শক্তিশালীভাবে মুড়িয়ে রেখেছে। এমত অবস্থায় 2200 কিলোমিটার আমরা যদি রেঞ্জ বলি, তাহলে অন্তত পক্ষে প্রায় 3 থেকে 4টি S-400, S-300 হতে পারে 6 থেকে 7টি, এবং যে প্যান্সির S-1 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, বুক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার শক্তিশালী যে জাল রয়েছে, সেটা বহু দূর পার করতে হয়েছে ইউক্রেনের ড্রোনগুলোকে, এবং সফলভাবে সেটি পার করেছে। আর এটি বিশ্বব্যাপী এই ড্রোনের সক্ষমতা এবং বর্তমান যুদ্ধক্ষেত্রে ড্রোন যে কতটা ইম্পর্ট্যান্ট তা আবার পরিষ্কারভাবে বিশ্বে গুরুত্ব ধাবিত করেছে। একটি মিসাইল, যদি একটি আমরা ক্রুজ মিসাইলের কথা বলি পশ্চিমা বিশ্বের, তার মূল্য হলো প্রায় 2 থেকে 2.5 মিলিয়ন মার্কিন ডলার। অথচ ইউক্রেন যে ড্রোনগুলো ব্যবহার করে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কেন্দ্রগুলোতে হামলা করেছে, সেই ড্রোনগুলোর মূল্য হবে 50,000 থেকে মাত্র $1,00,000, এবং বিপুল পরিমাণে সোয়াম অ্যাটাকের মাধ্যমে এই ধরনের ড্রোনগুলো লং রেঞ্জে প্রায় 2200 কিলোমিটার রেঞ্জে ব্যবহার করা যাচ্ছে। আর এটি পরিষ্কারভাবে বলা হচ্ছে যে ভবিষ্যতের যুদ্ধক্ষেত্র এবং বর্তমান যুদ্ধক্ষেত্রেও ড্রোন সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখুন, রাশিয়া বর্তমানে একটি অত্যন্ত নাজুক এবং কঠিন সময় পার করছে। একদিকে ইউক্রেনের যে আধুনিক অস্ত্রগুলো পশ্চিমা বিশ্বের গাইডেন্সের সহযোগিতায় নিখুঁতভাবে রাশিয়ার আরও গভীরে হিট করছে, ঠিক এমতো অবস্থায় তুরস্কের পক্ষ থেকে বিশাল পরিমাণের যে আর্টিলারি গোলা রয়েছে, যেগুলো গুচ্ছবোমার অধীনে সুসজ্জিত, এছাড়াও যে হিমার্স মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম রয়েছে যুক্তরাষ্ট্রের, 1996 সালে তারা যেটি ক্রয় করেছিল ইউক্রেনকে হস্তান্তর করেছে। মাত্র কয়েক দিনের ভেতরেই সেগুলো অপারেশনে চলে আসবে এবং রাশিয়ার অভ্যন্তরে সেগুলো ব্যবহার শুরু হয়ে যাবে। সেটিও রাশিয়ার জন্য অত্যন্ত চিন্তার বিষয়। এমন একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটে ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি তার গোয়েন্দা সংস্থার উদ্ধৃতি দিয়ে দাবি করছেন, মিস্টার পুতিন জরুরি এই পরিস্থিতি মোকাবেলার জন্য ইউক্রেনের অভ্যন্তরে 5 লক্ষ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এছাড়াও পারমাণবিক হামলা যে কোনো মুহূর্তে রাশিয়া সীমিত পরিসরে চালাতে পারে। তার অভ্যন্তরে বারবার এই ধরনের হামলার পরিপ্রেক্ষিতে এই ধরনের কঠোর সিদ্ধান্ত রাশিয়া নিতে পারে, এমনটা তথ্য দিচ্ছে ইউক্রেনের গোয়েন্দা সংস্থা। যেমনটা সরাসরি সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সরাসরি পোস্ট করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি। দেখুন, ইউক্রেনের গোয়েন্দা সংস্থার তথ্যের বরাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে জেলেনস্কি জানান, আসন্ন 21শে সেপ্টেম্বর যে দুমা নির্বাচন রয়েছে, তারপরই পুতিন এই পদক্ষেপ নেবেন। রাশিয়ান পার্লামেন্টে সংবিধান পরিবর্তন বা সংবিধানের অত্যন্ত শক্তিশালী যে ধারাগুলো রয়েছে, সেগুলো ব্যবহারের জন্যই দুমা নির্বাচনের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর সেটার অপেক্ষায় হয়তো মিস্টার পুতিন করছেন। দেখার বিষয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্রেক্ষাপটে সর্বশেষ রাশিয়ার পক্ষ থেকে কি শক্তিশালী পদক্ষেপ নেওয়া হয়। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।